আমি এখন পর্যন্ত বিএফএফ এর মধ্যে এমন কোনো রকমের অ্যাক্টিভিটি দেখছি না যে তারা কোচটাকে চেঞ্জ করতে চায় বা তারা কোনো কিছু করতে চায়, এরকম কোনো স্টেপ কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু দিন শেষে আমাদের অ্যাটাকিং এর যে ফোর্স, এই অ্যাটাকিং ফোর্সের মেইন হচ্ছে আমাদের রাকিব হোসেন, এবং যে কিনা এবার 2টা হলুদ কার্ডের কারণে খেলতে পারছে না। এবার একটু আমাদের পারফরমেন্সে একটু কষ্ট হতে পারে আমাদের পারফর্ম করাটা। ডিফেন্সেও সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার হচ্ছে তপু বর্মন, সেও থাকছে না। আমার কাছে মনে হয় যে রাকিব হোসেন সাউথ এশিয়ারই সেরা প্লেয়ার কিছু কিছু ক্ষেত্রে। সে যেভাবে খেলে আমাদের বাংলাদেশের মতন দেশে এরকম একটা প্লেয়ার পাওয়া একটা গিফটেড ব্যাপার। বাংলাদেশের লাস্ট সুযোগ, বা আসলে পাওয়ার কিছু নেই, আবার অনেক কিছুই আছে। হয়তো একটা বার্তা দেয়া যাবে যে এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটা শক্তিশালী দল হতে চলেছে। সেই জায়গায় সিঙ্গাপুরের বিপক্ষে, তার আগে আবার ভিয়েতনামের বিপক্ষে খেলবে। কি মনে হচ্ছে? সমিত সোমকে প্রথমবারের মতো খুব সম্ভবত একদম শুরু থেকে পাওয়া যাচ্ছে। এক্সপেকটেশনের জায়গাটা যদি জিজ্ঞেস করি, আমি বলবো যে এখানে এক্সপেকটেশনের জায়গাটা যে এবার একটু আমাদের পারফরমেন্সে একটু কষ্ট হতে পারে আমাদের পারফর্ম করাটা। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখন কারেন্ট যে স্কোয়াড যদি বাংলাদেশে দেখেন, আমাদের বেশ কিছু ভালো প্লেয়ার আছে, কিন্তু দিন শেষে আমাদের অ্যাটাকিংয়ের যে ফোর্স, এই অ্যাটাকিং ফোর্সের মেইন হচ্ছে আমাদের রাকিব হোসেন, এবং যে কিনা এবার 2টা হলুদ কার্ডের কারণে খেলতে পারছে না। সেমভাবে ডিফেন্সেও সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার হচ্ছে তপু বর্মন, সেও থাকছে না। সো আমাদের 2টা একবারে ভাইটাল প্লেয়ার কিন্তু থাকছে না। আমার কাছে মনে হয় যে রাকিব হোসেন সাউথ এশিয়ারই সেরা প্লেয়ার কিছু কিছু ক্ষেত্রে। সে যেভাবে খেলে আমাদের বাংলাদেশের মতন দেশে এরকম একটা প্লেয়ার পাওয়া একটা গিফটেড ব্যাপার। সো এখন এইখানে দেখতে হবে যে এরকম 2টা কঠিন ম্যাচ, একটা ভিয়েতনামের সাথে ফ্রেন্ডলি আর একটা হচ্ছে সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে। তো এই 2টা ম্যাচে আমাদের অ্যাটাকটা কে সামলাবে? আমাদের অ্যাটাকটা মানে আপনি যদি এর আগেও ইন্ডিয়ার সাথে খেলা দেখেন, ইন্ডিয়ার যদি গোলটাও দেখেন, গোলটা হয়তো মোরসালেন দিয়েছে, কিন্তু গোলটা কিন্তু বানিয়েছে হচ্ছে রাকিব হোসেন। সো ওই যে ড্রাইভটা, যে বলটা মিডফিল্ড বা ডিফেন্স থেকে টেনে নিয়ে অ্যাটাক পর্যন্ত নিয়ে যাওয়া, এই কাজটা যে আসলে কে করবে, এইটা আসলে এখন দেখতে হবে আমাদেরকে, এই জন্য ওয়েট করতে হবে। ওই রকমের পেস বা ওই রকমের যে ড্রিবলিং, এই জিনিসটা আসলে এখন কোন প্লেয়ার থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে, নাকি ওইটাকে কাভার দেওয়ার জন্য এখন খেলা ট্যাকটিক্যালি পুরো চেঞ্জ করে ফেলবে কাবরেরা, এইটা আসলে দেখার একটা বিষয় আছে এই নেক্সট 2 ম্যাচে। বাট আমি বলবো যে এই যেহেতু রেজাল্টটা র্যাঙ্কিং ছাড়া আর কোনো কিছুতে খুব একটা বেশি প্রভাব ফেলবে না, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এই 2টা ম্যাচকে একটা এক্সপিরিয়েন্সের সুযোগ হিসেবে নিয়ে স্কোয়াডটা ফিউচারের জন্য চিন্তা করা উচিত। নিশ্চয়ই এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে খুব সম্ভবত কাবরেরার অধ্যায় শেষ হচ্ছে, যদি রিনিউ না হয়। মানে আপনার কাছে আসলে কি মনে, আপনার কি প্রেডিকশন? অনেক কথা তো আমরা আসলে বলছি কাবরেরাকে নিয়ে, কিন্তু যেখান থেকে বলা উচিত বা যেখান থেকে সিদ্ধান্ত আসা উচিত, সেখানে কিন্তু আমরা জানি না আসলে কি হচ্ছে। কি মনে হয়, শেষ হবে নাকি তার সাথে রিনিউ হবে? এখানে 2টা ব্যাপার বলতে হয়, 2টা হাইপোথিসিস। প্রথমত, কাবরেরা সেদিনকে তার প্রেস কনফারেন্সে বলছিল যে তার কন্ট্রাক্ট 30শে এপ্রিল পর্যন্ত। সো 30শে এপ্রিল পর্যন্ত আসলে বিএফএফ এর জন্য অ্যাক্টিভলি কোনো স্টেপ নেওয়াটা প্রফেশনাল হবে না। তো এই জন্য আগে যেদিনকে 30 এপ্রিল হবে, এরপর দিন থেকে বিএফএফ এর অ্যাক্টিভলি আর কি সার্চ করা উচিত। তো সেই হিসেবে বিএফএফ এর এখন যেই মানে ওয়েতে আগাচ্ছে, সেই হিসেবে আমি বলতে পারি ঠিক আছে। কিন্তু 1 এপ্রিলে মানে আগাচ্ছে বলতে মানে ধরেন যে কোনো স্টেপ নিচ্ছে না, যে আচ্ছা 30 এপ্রিল পর্যন্ত আমরা কোনো স্টেপ না নিই, কন্ট্রাক্টটাকে শেষ হোক। সেই হিসেবে ফিজিক্যাল স্টেপ, আরেকটা তো সাইকোলজিক্যাল। সেটা আপনার কাছে কি মনে হয়, ওইরকম কোনো স্টেপ দেখছেন? এখানে আমি আমার দ্বিতীয় পয়েন্টে আসছি, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেপের কথা যদি আপনি বলেন। আমি এখন পর্যন্ত বিএফএফ এর মধ্যে এমন কোনো রকমের অ্যাক্টিভিটি দেখছি না যে তারা কোচটাকে চেঞ্জ করতে চায় বা তারা কোনো কিছু করতে চায়, এরকম কোনো স্টেপ কিন্তু দেখতে পাচ্ছি না। এখন আপনার যে জিনিসটা, যে হ্যাঁ 1 মেতে আসলে এখন একটা ট্রান্সপারেন্ট প্রসেসে যাওয়া উচিত। আপনি দেখবেন বিভিন্ন দেশে কোচ নিতে গেলে তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে আমরা হেড কোচ নিব, তোমরা সিভি সাবমিট করো। তো ওই প্রসেসে 1 মে থেকে আমার মতে যাওয়া উচিত, যাতে অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ ধরে একটা সিলেকশন প্রসেস হয়। বাট যতটুকু বিএফএফকে চিনি, যতটুকু বাংলাদেশের ফুটবলকে চিনি, আমার যতটুকু মনে হচ্ছে যে বিএফএফ হয়তো 1 মেতে এসে বলবে যে 2023 সালে সাফে কাবরের অনেক ভালো করেছিল, জুনে সাফ আছে, আমরা কেন ওকে আরো 3 মাস না দেখি। তো এই একটা ধরন, মানে যেহেতু কোনো অ্যাক্টিভলি কোনো তারা সাইকোলজিক্যালি কোনোভাবে আগাচ্ছে না, সেই ক্ষেত্রে দেখা যাবে শেষ দিন এসে তারা এই কথা বলতেই পারে। যদি এই কথা বলে, যদি 1 মে থেকে কাবরেরা থাকে, তাহলে এরপর আসলে আমরা আর কাবরেরাকে দোষ দিতে পারি না। এরপরে দোষ দিতে হলে আমাদের বিএফএফ ন্যাশনাল কমিটি, আমরা বলবো যে এটা আমাদের কপালে কাবরেরাই আছে, তাকে নিয়ে আমাদেরকে আসলে সুখে শান্তিতে থাকতে হবে, এটাই আসলে আমাদের কপাল। দেখা যাক, আসলে আমরা তো দিন শেষে অনেক কথা বলি, অনেক বিশ্লেষণ করার পরেও এক্সপেকটেশনের জায়গাটা সেটাই, যে দেশের ফুটবলটা এগিয়ে যাক আমাদের, সেটাই।